আচ্ছা, মাত্র ৩৩টা লাইনে কি একটা পুরো ঋতু বা বলা যায় জীবনচক্রের সবটুকু সৌন্দর্য তুলে ধরা সম্ভব? জন কিটস কিন্তু তার বিখ্যাত কবিতা ওড টু অটমে ঠিক এই কাজটাই করেছেন। চলুন না, আজ আমরা একসাথে এই অসাধারণ কবিতার গভীরে ডুব দিই। দেখব কিভাবে কিটস শুধু শব্দ দিয়ে এমন এক জাদুকরী ছবি এঁকেছেন যা আজও আমাদের সবাইকে মুগ্ধ করে রাখে। তো আমাদের এই যাত্রার একটা ছোট্ট ম্যাপ দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কবিতাটার ধরনটা একটু বুঝব, তারপর এক এক করে ৩টে স্তবকের মধ্যে দিয়ে যাব। দেখব কিভাবে শরৎ প্রথমে প্রাচুর্যে ভরে ওঠে, তারপর কেমন করে এক ক্লান্ত শ্রমিকের রূপ নেয়, আর শেষে তার নিজের বিদায়ী গান গায়। আর একদম শেষে আমরা এর সবচেয়ে গভীর বার্তাটা বোঝার চেষ্টা করব, ওই যে মেনে নেওয়ার সৌন্দর্য। কবিতার ভেতরে ঢোকার ঠিক আগেই এর শিরোনামটাই কিন্তু আমাদের প্রথম ক্লুটা দিয়ে দেয়, ওড টু অটম। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ বর্ণনা নয়, এটা আসলে একটা ঋতুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার নিবেদন। এখন প্রশ্ন হল, ওড জিনিসটা কি? ওড হল এমন এক ধরনের কবিতা যেখানে কবি কোনো কিছুর প্রতি তার মুগ্ধতা, তার প্রশংসা একেবারে উজাড় করে দেন। সাধারণত কবিরা তো বসন্তের মতো নতুন জীবনের ঋতু নিয়ে এমন বন্দনা করেন, তাই না? কিন্তু কিটস এখানে বেছে নিয়েছেন শরৎকে, যা কিনা প্রায় শেষের প্রতীক। আর ঠিক এইখানেই কিন্তু কবিতাটার আসল বিশেষত্ব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? কবির এই অসাধারণ কাজটা মাত্র ৩৩টা লাইনের মধ্যে। ভাবা যায় এই ছোট্ট পরিসরের মধ্যে কিটস আবেগ, ছবি আর গভীর দর্শনকে এমনভাবে মিলিয়েছেন যে সত্যিই অবিশ্বাস্য। বেশ, এবার চলুন কবিতার প্রথম স্তবকে ঢোকা যাক। এখানে কিটস আমাদের নিয়ে যাবেন এক সোনালি রসে টইটুম্বুর একেবারে পরিপূর্ণ এক শরতের জগতে। কবিতাটা শুরুই হচ্ছে কি অসাধারণ দুটো লাইন দিয়ে। এখানে শরৎ আর সূর্যকে শুধু বন্ধু বলা হচ্ছে না, বলা হচ্ছে তারা যেন ঘনিষ্ঠ সহযোগী, যারা একসাথে মিলে একটা মিষ্টি ষড়যন্ত্র করছে, প্রকৃতিকে ফল আর ফসলে একেবারে ভরিয়ে তোলার ষড়যন্ত্র। এই দুটো লাইন দিয়েই কিন্তু কিটস শুরুতেই শরৎকে একটা জীবন্ত সত্তা বানিয়ে ফেলছেন। কিটস এমন সব ছবি এঁকেছেন যা আমাদের 5টা ইন্দ্রিয়কেই যেন নাড়া দিয়ে যায়। আমরা যেন পাকা ফলের গন্ধটা পাচ্ছি, ভারে নুয়ে পড়ার ডালগুলো দেখতে পাচ্ছি, আর অনুভব করতে পারছি যে প্রকৃতি তার প্রাচুর্যের ভারে একেবারে ফেটে পড়ছে। মানে প্রত্যেকটা ফল, প্রত্যেকটা শস্য একদম কানায় কানায় পূর্ণ। আর প্রথম স্তবকের এই শেষ অংশটা একটা অনন্ত, উপচে পড়া পরিপূর্ণতার অনুভূতিকে ধরে রাখে। মৌমাছিদের চাকগুলো মধুতে এমনভাবে ভরে গেছে যে মনে হচ্ছে এই উষ্ণতা, এই প্রাচুর্য বোধ হয় আর কখনোই শেষ হবে না। প্রথম স্তবকের ওই যে উচ্ছ্বসিত প্রাচুর্য, সেটার পর দ্বিতীয় স্তবকে এসে কিটস আমাদের একেবারে চমকে দেন। কিভাবে? তিনি এখানে শরৎকে আর শুধু প্রকৃতির একটা অংশ হিসেবে রাখছেন না, তিনি তাকে সরাসরি একজন মানুষ বা বলা যায় দেবীর মতনই একটা জীবন্ত চরিত্র বানিয়ে ফেলছেন। তো প্রশ্নটা হলো, শরৎ আসলে কে? কিটস কিভাবে এই ঋতুটাকে একটা মানবিক রূপ দিচ্ছেন? চলুন দেখি। তিনি কিন্তু শরৎকে কয়েকটা ভিন্ন রূপে আমাদের সামনে নিয়ে আসছেন। দেখুন, কিটস এখানে শরৎকে 4টে ভিন্ন মানবিক রূপে দেখাচ্ছেন। কখনো সে একজন অলস শস্য মারাইকারী যে গোলাঘরের মেঝেতে বসে আছে, কখনো সে একজন ঘুমন্ত ফসল কাটিয়া যে পোস্ত ফুলের গন্ধে ঝিমোচ্ছে, আবার কখনো সে ধৈর্য ধরে শস্য কুড়োচ্ছে বা আপেলের রস তৈরি করা দেখছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, প্রত্যেকটা রূপেই সে কিন্তু একদম শান্ত, স্থির। সে আর কিছু তৈরি করছে না, বরং তার কাজ শেষে একটা গভীর ক্লান্তিতে বিশ্রাম নিচ্ছে। ওই যে ঘুমন্ত ফসল কাঠিয়ার ছবিটা, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু কাজ শেষ হওয়ার অনুভূতি দিচ্ছে না, এটা এক ধরনের শান্তিরও ইঙ্গিত দিচ্ছে। পোস্ত ফুলের গন্ধ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, একটা স্বপ্নের মতো অবস্থা। তার মানে এখানে শরৎ কিন্তু কোনো ধ্বংসের প্রতীক নয়, সে হল কঠোর পরিশ্রমের পর যে বিশ্রামটা পাওয়া যায় তারই প্রতীক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কবিতার মেজাজটা এখানে পুরোপুরি পাল্টে গেছে। প্রথম স্তবকের সেই হই হুল্লোড়, সেই সক্রিয় প্রাচুর্য দ্বিতীয় স্তবকে এসে একটা শান্ত, স্থির অপেক্ষায় পরিণত হয়েছে।
আসলে এটা তো জীবনেরই একটা খুব স্বাভাবিক নিয়ম, তাই না? কর্মচঞ্চলতার পর তো বিশ্রামেরই সময় আসে। বেশ, আমরা প্রাচুর্য দেখলাম, বিশ্রামও দেখলাম। এবার চলুন কবিতার একেবারে শেষ স্তবকে যাই। এখানে কিডস আমাদের শরতের নিজস্ব গান শোনাচ্ছেন। এই অংশে কিন্তু ছবির থেকে শব্দের ওপর জোর দেওয়া হয়েছে অনেক বেশি। আর এই স্তবকটা শুরুই হচ্ছে একটা বিষণ্ণ কিন্তু খুব জরুরি প্রশ্ন দিয়ে। বসন্তের গান কোথায়? হ্যাঁ, কোথায় তারা? মানে নতুন জীবন আর আশার সেই সুরগুলো এখন কোথায় গেল? এই একটা প্রশ্নই যেন শীতের আগমনের সাথে সাথে সবকিছু হারিয়ে যাওয়ার কষ্টটাকে সরাসরি তুলে ধরে। কিন্তু কিডস এই বিষণ্ণতাকে এক মুহূর্তের জন্য থাকতে দেন না। তিনি প্রায় ধমকের সুরে শরৎকে বলছেন, আরে ওদের কথা ভেব না তো। তিনি জোর দিয়ে বলছেন যে হ্যাঁ, বসন্তের মতো হয়তো নয়, কিন্তু শরতেরও নিজের একটা গান আছে, একটা অনন্য গভীর গান। তো কি সেই গান? ওই যে মশামাছির মৃদু গুঞ্জন, মাঠ থেকে ভেসে আসা ভেড়ার ডাক, ঝিঝি পোকার একটানা সুর আর পাখিদের কিচির মিচির, এই সব শব্দ মিলেই তৈরি হয় শরতের নিজস্ব অর্কেস্ট্রা। এগুলো নতুন জীবনের গান নয়, এগুলো হলো একটা পরিপূর্ণ জীবন আর বিদায়ের সুর। কিডস এই শব্দগুলোকে একটা নরম অস্তগামী দিনের ছবির সাথে জুড়ে দিয়েছেন, একটা সূর্যাস্তের সাথে। দিনের শেষেরও তো একটা নিজস্ব সৌন্দর্য আছে, তাই না? কবিতার ৩টে স্তবক তো আমরা ঘুরে এলাম। এবার তাহলে এর মূল বার্তাটার মুখোমুখি হওয়ার সময় হয়েছে। এই যে প্রাচুর্য, তারপর বিশ্রাম আর শেষে বিদায়ী গান, এই সব কিছুর মধ্যে দিয়ে কিডস আসলে কি বলতে চেয়েছেন? চলুন সেই মূল ভাবনাটা, অর্থাৎ মেনে নেওয়ার সৌন্দর্য, সেটা নিয়ে একটু কথা বলা যাক। কবিতার একদম শেষে সোয়ালো পাখিদের একত্রিত হওয়ার ছবিটা, ওরা শীতে অন্য দেশে পাড়ি দেবে, এই ছবিটা কিন্তু শীতের অবশ্যম্ভাবী আগমনকে বোঝাচ্ছে। কিন্তু এটা কোনো দুঃখের প্রতীক নয়, বরং এটা প্রকৃতির নিয়মের একটা শক্তিশালী প্রতীক। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার খুব স্বাভাবিক একটা ইঙ্গিত। আর এই তুলনাটাই কিন্তু কবিতার মূল ভাবনাটাকে একেবারে স্পষ্ট করে দেয়। কিডস সেখানে বসন্ত চলে গেছে বলে শোক করছেন না, বরং তিনি শরতের সেই অনন্য সৌন্দর্যটাকেই উদযাপন করছেন, যা আসে পরিপূর্ণতা আর স্বাভাবিক সমাপ্তি থেকে। তাহলে মূল কথাটা কি? কবিতাটা আমাদের শেখাচ্ছে যে জীবনের প্রত্যেকটা পর্যায়কে, এমনকি শেষ পর্যায়ে তাকেও গ্রহণ করার মধ্যে একটা গভীর সৌন্দর্য আছে। এটা লড়াই করতে বলছে না, এটা প্রশংসা করতে বলছে। আমাদের এই আলোচনাটা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। একটা প্রশ্ন যা আমাদের কবিতার মূল দর্শন নিয়ে আরও ভাবতে সাহায্য করবে। সমাপ্তির মধ্যে সৌন্দর্য খুঁজে নেওয়া, এই ব্যাপারে শরৎ আমাদের ঠিক কি শেখাতে পারে? সমাপ্তি কি শুধুই শূন্যতা, নাকি একটা পরিপূর্ণ জীবনের শান্ত সুন্দর স্বীকৃতি?